আর 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 ভাই, আর ভাইকে ডাকুন দয়া করে। ঠিক আছে, আমি ডাকছি। তার আগে তুমি একটু শান্ত হও। পানি খাবে? চলো একটু পানি খাবে। আদ্রিকা হু হু করে কাঁদতে শুরু করে। কান্নায় দমকে গলার স্বর আটকে গেছে তার। ভাঙা ভাঙা স্বরে জবাব দেয়, আমার বুবুর ক্ষতি করে দিবে ওই ওই শাহাদাত আম বাগানে বুবুকে। বলতে বলতে আয়াজের গায়ে ঢলে পড়ে আদ্রিকা। আয়াজ দুই হাতে আগলে নেয় আদ্রিকাকে। ওই অবস্থায় নিজের ফোন বের করে আহরারকে ফোন দিয়ে বাহিরে আসতে বলে। আহরার বাহিরে আসতেই আদ্রিকার এই অবস্থা দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, কিরে আয়াজ, কি হয়েছে আদ্রিকার? জানি না ভাইয়া, শুধু তোমাকে ডেকে দিতে বলেছিল। আর বলছিল ওর বুবুর ক্ষতি করে দিবে শাহাদাত। কি জানি কোথাকার কোন আম বাগানের কথা বলছিল। টং টং করে আহরারের মাথায় বাড়ি খেতে থাকে একটা কথা, ওর শ্যামবতীর ক্ষতি। অস্থির স্বরে প্রশ্ন করে, আমার শ্যামাবতীর ক্ষতি করবে শাহাদাত? মানে সেই ডাক্তার ছেলেটা কোথায় কোথায় নিয়ে গেছে ওকে? কোন আম বাগানে? তা তো জানি না ভাইয়া, বলার আগেই তো অজ্ঞান হয়ে গেল। আহরার আর এক মুহূর্ত অপেক্ষা করে না, ঝড়ের বেগে ছুটতে শুরু করে সে। কখন কোন ফাঁকে ওরু বেরিয়ে গেছে তা জানে না আহরার। সে তো খুঁজেই চলেছিল এতক্ষণ। এদিকে তার শ্যামবতী না জানি কোন বিপদে ফেসে আছে। এদিকে আয়াস আদ্রিকার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ততক্ষণে দায়ান, রাদীপ আর ঈশানকেও জানিয়ে দেয় সে তার ভাই একাই একাই ছুটেছে। বন্ধুদের সেখানে যাওয়া প্রয়োজন। এই ভয়ঙ্কর অন্ধকার রাতে অরণিকার জীবনেও কি নেমে আসবে বিষাক্ত আধার? নিজের নোংরা দুর্বিসন্ধি পূরণের উদ্দেশ্য শাহাদাত এগিয়ে আসে অরণিকার দিকে। কি করবে অরু? এভাবে দুর্বল হয়ে থাকবে? নিজের সতীত্ব হরণ হতে দিবে এত সহজে? না, অরু দুর্বল নয়। অরু এতটাও দুর্বল নয়। শাহাদাত এগিয়ে আসতে অরু নিজের সমস্ত শক্তি দিয়ে তলপেট বরাবর লাথি মারে তার। ব্যথায় কুকরিয়ে উঠে ছিটকে দূরে সরে যায় শাহাদাত। এই সুযোগে উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে অরু। দৌড়াতে গিয়ে বুঝতে পারে পায়ে ব্যথা পেয়েছে ভীষণ, দৌড়াতে কষ্ট হচ্ছে। তবুও পালাতে হবে, কিন্তু বেশি দূর যেতে পারে না সে। শাহাদাত ধরে ফেলে তাকে। কোথায় পালাচ্ছিস? তোকে এত সহজে ছেড়ে দিব ভেবেছিস? আজ তোর মুক্তি নেই, চল। অরুকে টেনে এনে ধাক্কা দিয়ে ফেলে দিতেই মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় সে। অরু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই শাহাদাত ঠেলে ফেলে দেয় তাকে। আঘাতের জায়গায় আঘাত পেয়ে আর্তনাদ করে ওঠে অরু। নিজের পরনের শার্টটা খুলতে খুলতে শাহাদাত বলে উঠে, আজ তোকে বোঝাবো তোর লিমিট ঠিক কতটুকু। বলতে বলতে অরুর দিকে ঝুঁকে আসতেই শেষ চেষ্টা হিসাবে অরু দুই হাতে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু শাহাদাতের শক্তির সাথে সে পেরে ওঠে না। শক্ত হাতে অরুর দুই হাত মাটিতে চেপে ধরে শাহাদাত। সব শক্তি নিঃশেষ হয়ে অসাড় হয়ে আসে অরণিকার সারা দেহ। আর যেন কিছুই করার নেই তার। দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়াতে থাকে। শব্দ করে কাঁদতেও পারে না, শুধু মনে মনে চাইছে কেউ একজন আসুক, তাকে বাঁচাক, হয়তো তার মনের কথাই শুনে। সত্যি সত্যি কেউ একজন এলো। শাহাদাতের মুখের এক পাশে শক্তিশালী মুষ্টির কড়া আঘাত এসে পড়ল। ছিটকে গড়িয়ে পড়ল সে। অন্ধকারে ওরও বুঝে উঠতে পারল না কে এই দেবদূত। দুহাত বাড়িয়ে পরম যত্নে অরুকে উঠিয়ে বসিয়ে দেয় আহরার। ততক্ষণে শাহাদাত বিশ্রীভাবে গালাগাল করতে করতে এগিয়ে এলো। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে মাথার উপরে থাকা আম গাছটার থেকে শক্ত একটা ঢাল ভেঙে নেয় আহরার। শিকারীকে সামনে পেয়ে বাঘ যেমন ক্ষিপ্ত প্রগতিতে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেইভাবে আহরার ঝাঁপিয়ে পড়ল শাহাদাতের উপর। হাতের শক্ত ডালটা দিয়ে পরপর কয়েকখা দিতেই মাটিতে হুড়মুড়িয়ে পড়ে যায় শাহাদাত। ঘাতক বাঘের ন্যায় যেন হুঙ্কার ছাড়ছে আহরার। গর্জে উঠে বলতে থাকে, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার অরুর দিকে নোংরা হাত বাড়াইছস। তোর হাত আজ আমি ভাইঙ্গা ঘুরাই দিব, শেষ করে দিব তোরে, মাটির সাথে মিশাইয়া দিব, যেন তোর চিহ্ন কেউ খুঁজে না পায় কুত্তার বাচ্চা, কোনোদিন না। এই বলে ইচ্ছে মতো মেরেই যাচ্ছে সে শাহাদাতকে। শাহাদাত গোংরাতে গোংরাতে ছটপট করছে কেবল। শাহাদাতের সঙ্গীগুলো ভয়ে এদিকে আসতে পারছে না। তাদের মধ্যে একজন আগেই দৌড়ে পালিয়েছে। বাকি দুজন কি করবে না করবে ভাবতে ভাবতে আহরারকে আটকাতে এগিয়ে এলো।
দুজন দুদিক থেকে আহরারকে চেপে ধরে সরিয়ে আনতে গেলে আহরার ছিটকে সরিয়ে দেয় দুজনকে। আহরারের মধ্যে যেন দানবীয় শক্তি এসে ভর করেছে। নিজের প্রিয় মানুষের উপর আসা আঘাত তাকে ভয়ঙ্কর মানুষে পরিণত করেছে, যেই মানুষ এই মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে পারে এক লহমায়। লোক দুটো আবার আহরারকে আটকাতে এলে এরা ঘুরে দাঁড়িয়ে ওই দুজনকে কয়েকখা লাগিয়ে দেয়। সে প্রাণ ভয়ে দুজনে দৌড়ে পালিয়ে যায়। এদিকে হুঁশ জ্ঞানহীন হয়ে শাহাদাতকে মেরেই যাচ্ছে আহরার। মাটিতে ফেলে সেই শক্ত ডালটি চালিয়েই যাচ্ছে শাহাদাতের শরীরে প্রতিটি অংশে। ভাগ্য ভালো যে দায়ানরা বেশ দ্রুতই চলে এসেছিল, নইলে আজ আহরারের হাতে শাহাদাতের মৃত্যু হতো। দায়ান, রাদীপ, ঈশান তিনজনই আহরারকে আটকাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আহরারের এমন ধ্বংসাত্মক রূপ দেখে তিন বন্ধুই দিশেহারা। দায়ান চেঁচিয়ে বলতে থাকে, সে দেহরাব সারোকে মেরে ফেলবি নাকি? ঈশান, রাদীপও আহরারকে টানতে টানতে বলে, ও মরে যাবে রে, ছেড়ে দে, তুই বিপদে পড়ে যাবি। আহরার ছাড়। এবার ছেড়ে দেয় আহরার। তবে ছাড়ার আগে শাহাদাতের পেটে পরপর কয়েকটা লাথি মেরে আসে, আর এতেই যেন শাহাদাতের দম ফুরিয়ে এলো। জ্ঞান হারিয়ে ফেলে সে। তিন বন্ধু মিলে আহরারকে শান্ত করার চেষ্টা করে। একটু দম নিয়ে শান্ত হতেই হুট করে আরুর কথা মাথায় আসে। ছুটে আসে আহরার অরণিকার কাছে। অতিরিক্ত ভয় কষ্টে বোবার মতো স্তব্ধ হয়ে বসে আছে অরণিকা। অরণিকার কাছে সে হাঁটু মুড়ে বসে আহরার। দুই হাতে অরণিকার মুখ তুলে ধরে অপরাধীর স্বরে বলতে থাকে, আমাকে ক্ষমা করো আরু, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। তুমি এভাবে বিপদে পড়েছিল অথচ আমি বুঝতেই পারলাম না আমার শ্যামবতীরা কতটা অসহায় হয়ে সাহায্যের আশায় ছিল। আম সরি। অরু 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 তাকাও আমার দিকে, দেখো, দেখো না, কিচ্ছু হয় নাই। এভরিথিং ইজ ওকে, আর কোনো ভয় নাই অরু। আমি চলে আসছি তো, আমি আছি তো, দেখো আমি আছি তোমার সাথে, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অরু অরু, কথা বলো আমার সাথে। চুপ করে আছো কেন? কথা বলবে না আমার সাথে? এদিকে আদ্রিকার জ্ঞান ফিরিয়ে আয়াস তাকে নিয়ে চলে এসেছে সেখানে। আদ্রিকা এসে অরুর কাছে বসে পড়ে। আহরারের উদ্দেশ্যে বলে, ভাইয়া, বুবুর কথা বলবে না, ও ঠিক নেই, ওকে বাড়িতে নিয়ে যেতে হবে। দায়ানও সম্মতি জানিয়ে বলে উঠে, আদিটা ঠিক বলেছে আহরাব, অরুণিকার বিশ্রাম প্রয়োজন। আমি এক কাজ করি, ওদেরকে পৌঁছে দিয়ে আসি। রাদীপ বলে, হ্যাঁ তাই ভালো। মেয়েটাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে, ওর একটু রিল্যাক্সনের প্রয়োজন। তবে সাবধান, ওর বাড়ির লোকেদের কিছু বুঝতে দিস না। যা, ওদের জলদি পৌঁছে দিয়ে আয়। ঈশান বলে উঠে, সেসব না হয় ঠিক আছে, কিন্তু এই অমানুষটাকে কি করবি? এভাবে ফেলে রাখবি? যদি কিছু হয়ে যায়, মরে টরে যায়। দায়ান জবাব দেয়, কিচ্ছু হবে না, আমি ওদের পৌঁছে দিয়ে এর ব্যবস্থা করছি। দাঁড়া। আর আওয়াজ, তুই আহরাবকে নিয়ে বাড়ি যা। আয়াস মাথা নাড়িয়ে সায় জানায়। অরু আর আদ্রিকাকে নিয়ে দায়ান ওদের বাড়ির দিকে আগায়। আদ্রিকা তার বুবুকে দুই হাত ধরে রেখেছে। কেমন টলমল পায়ে হেঁটে যাচ্ছে অরণিকা, ভাবলেশহীন হয়ে নির্বিকার ভাবে। সেদিকে তাকিয়ে আহরারের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কষ্টে বুক ভেঙে আসছে তার, সেই সাথে হচ্ছে নিজের প্রতি তীব্র রাগ। আর একটু ভালোভাবে খেয়াল রাখতে পারল না কেন সে? অরণিকা আর আদ্রিকাকে পৌঁছে দিয়ে আসে দায়ান। ঈশান আর রাদীপের সাহায্য শাহাদাতকে গ্রামের হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসে, তবে নিজেদের আড়ালে রেখে, যেন খোনাক করে কেউ টের না পায় শাহাদাতের এই অবস্থার পেছনে কে বা কারা দায়ী। বাড়ির বাহিরে বসে আছে চার বন্ধু। বেশ অনেকটা সময় নীরবতা পালন করে ক্ষোভের সাথে কথা বলে উঠে দায়ান, তুই এত বেয়াক্কেল হলি কবে থেকে আহরাব? বলতো কি করতে চাচ্ছিলি? যদি মেয়েটা মরে যেত কি হতো বল? আহরারও কঠোর স্বরে জবাব দেয়, মরে গেলে যেত, ও যা করেছে। আহরাব, মানলাম ও জঘন্য অন্যায় করেছি, কিন্তু তুই যা করছিস যদি ধরা পড়ে যেতিস? জানিস তুই ওর বাবা কতটা ক্ষমতাধর, কতটা দাপট আছে ওদের ওই গ্রামে? এত কিছু ভাববার মতো সিচুয়েশন ছিল না দাইয়ান। আমার মাথায় তখন কিচ্ছু ছিল না, শুধু মনে হচ্ছিল ওই জানোয়ারের বাচ্চারা শেষ করে ফেলাই। রাদীপ কণ্ঠে বিস্ময় ঢেলে বলে, স্টুডেন্টস পেপার। আহরারকে কখনো এতটা রেগে যেতে দেখিনি। কত কঠিন কঠিন পরিস্থিতি ঠান্ডাভাবে হ্যান্ডেল করা ছেলে
আজ এমন ফায়ার মুডে? ঈশানও তাল মিলিয়ে বলে, আমি তো অবাকের ঠেলায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম রে। এ কোন আহরারকে দেখছি! বাপরে বাপ, একটা মেয়ের প্রতি প্রেম তোকে কতটা পাল্টে দিয়েছে। দায়ান এবার শান্তভাবে বলে ওঠে, আহরাব, আমাদের কাল ফিরতে হবে, অনুষ্ঠান তো শেষ। দিয়াকে নিয়ে ওর শ্বশুরবাড়ির লোকজন ফিরে যাবে কাল, আমাদেরও একসাথেই ব্যাক করতে হবে। আহরার কোনো জবাব দেয় না, শুধু অনুভব করতে থাকে তার মনের উপর শতমান ওজনের ভার। তাকে চলে যেতে হবে, তার সুনয়না শ্যামবতীকে ছেড়ে, তার অরুকে ছেড়ে। ভোরের আলো ফুটতেই পাখিদের কলকাকলিতে মুখরিত হলো চারপাশ। সদ্য উদিত হওয়া সূর্যের কিরণ এসে চোখে লাগে অরণিকার। পিটপিট করে চোখ খুলে তাকায় সে, আর মোড়া ভেঙে উঠে বসে। বাহির হতে ঘরে প্রবেশ করা শুভ্র আলো দেখে অরণিকার ঠোঁটের কোণে ফুটে উঠে আলতো হাসি। বিছানা ছেড়ে জানালার কাছে এসে দাঁড়ায় সে। ভোরের স্নিগ্ধ পরিবেশে মন জুড়িয়ে যায়। পাখিদের কিচিমিচির শব্দ শুনে আনমনা হয়ে চেয়ে থাকে অরণিকা। চোখ বুজে এই মনোরম পরিবেশ উপভোগ করতে থাকে। আচমকা চোখের পর্দায় ভেসে ওঠে কাল রাতের ভয়াবহ ঘটনা। ধর্মরিয়ে চোখ খুলে ফেলে সে, যেন চোখ বোঝা থাকলেই সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। জানালার কাছ থেকে সরে গিয়ে বিছানায় বসে পড়ে। হাত পা কাঁপছে তার, ভয়ে শরীর কেমন ঝিমিয়ে আসছে। শুকনো ঢোক গিলে যাচ্ছে বারবার। মনে হচ্ছে যেন এখনই সেই ঘটনা ঘটলো তার সাথে। চোখ বুজে আরও একবার পুরনো ঘটনা মনে করতে চাইলে হুট করে আহরারের মুখ ভেসে ওঠে তার সামনে। ধীরে ধীরে চোখ খুলে জানালার বাহিরে দৃষ্টিপাত করে সে। যদি মানুষটা ঠিক সময় মতো না আসতো, কি হতো আজ অরণিকার? প্রথমবারের মতো আহরারের কথা ভেবে এক অদ্ভুত শিহরণ খেলে গেল অরুর মধ্যে। নিজেকে ধাতস্থ করে নিতেই দরজা খুলে কারো ভেতরে প্রবেশের শব্দ শুনতে পায় সে। সেদিকে তাকিয়ে দেখতে পায় আদ্রিকা কেমন চোরের মতো নিঃশব্দে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। ঘরে ঢুকে সামনে চাইতেই অরুকে বসে থাকতে দেখে একগাল হেসে বলে, ও মা, বুবু, তুমি উঠে পড়েছ? আমি ভাবলাম তুমি এখনো ঘুমাচ্ছ। তোমার ঘুমের ব্যাঘাত না ঘটে যেন, তাই আস্তে আস্তে আসছিলাম। অরণিকা কিছু না বলে পুনরায় জানালার বাহিরের দিকে চেয়ে থাকে। আদ্রিকা এসে পাশে বসে পড়ে, নম্র স্বরে বলে ওঠে, বুবু, মন খারাপ করে বসে আছো কেন? চাপা দীর্ঘশ্বাস ফেলে মুখের হাসির ঝিলিক ফুটিয়ে তোলার চেষ্টা করে অরু। বোনের দিকে তাকিয়ে বলে, আমি মন খারাপ করে নেই বনু। সত্যি? একদম সত্যি। তাহলে চলো, বাইরে চলো। এখনই উঠলাম, বাইরে পড়ে যাই। না বুবু, তুমি ঘুমিয়ে থাকলেই কিছু বলতাম না, যেহেতু তুমি উঠে পড়েছো তাই এখন তো যেতেই হবে। কি ব্যাপার বলতো, এমনভাবে যেতে বলছিস যেন জরুরি কাজ আছে। জরুরি কি না সে তো গেলে বুঝতে পারবে। চলো তো চলো। আদ্রিকা অরুণিকাকে টেনে দাঁড় করিয়ে দিল। বাহিরে বের হয়ে বাগানের দিকে নিয়ে গেল। তারপর হুট করে অরণিকাকে দাঁড় করিয়ে রেখেই সে ছুটে চলে গেল। এদিকে অরণিকার কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। আদ্রিকা চলে যেতে আম গাছের সামনে তাকাতেই পিলে চমকে উঠে তার। ভূতের মতো সাই করে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আহরার। এমন সময়ে নিজের বাড়িতে আহরারকে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি ভীত কাজ করছে। যদি কেউ দেখে ফেলে? আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বুলিয়ে আহরারকে চাপা স্বরে প্রশ্ন করে সে, আপনি এখানে কেন এসেছেন? আহরারও অরণিকার স্বরকে নকল করে একই ভঙ্গিতে বলে ওঠে, আমার শ্যামবতীকে দেখতে। আহরারের উচ্চারিত বাক্যমালার জন্যই হোক কিংবা তার বলার ভঙ্গিতেই হোক, কথাটুকু শুনে শিরশির করে ওঠে অরণিকার সারা শরীর। আহরার পুনরায় বলে ওঠে, তুমি ঠিক আছো তো অরু? আহরারের কণ্ঠস্বরে কেমন দুশ্চিন্তা প্রকাশ পাচ্ছে। অরু সরাসরি আহরারের চোখের দিকে তাকায়। সেই চোখে একরাশ মায়া আর মুগ্ধতার ছড়াছড়ি, যা হয়তো অরুর জন্য প্রকাশ পাচ্ছে। চোখে চোখ রেখে অরণিকা উপর নিচ মাথা দুলিয়ে জবাব দেয়, ঠিক আছি। স্বস্তির শ্বাস ফেলে আহরার। কিছু সময় নীরব থেকে বলে, অরু, আমি চলে যাচ্ছি। ঝট করে ফিরে তাকায় অরু। আহরারের চলে যাওয়ার কথা শুনে কিছু একটা কি হলো তার?
কি হলো? হয়তো একটু খারাপ লাগা সৃষ্টি হলো। স্বাভাবিক, একটা মানুষকে বেশ কয়েকদিন চোখের সামনে দেখেছে, তাই তার চলে যাওয়ার কথা শুনে এইটুকু মায়া তো কাজ করতেই পারে। অরুর এক দৃষ্টিতে চেয়ে আছে আহরারের দিকে। জবাব না পেয়ে আহরার আবারও বলে ওঠে, কিছু বলবে না তুমি? কি বলবো? আমার চলে যাওয়াতে তোমার খারাপ লাগছে না? না। অরুর সোজা সাপটার জবাবে আহরারের অন্তরে যেন সূচ এসে বিঁধল। করুণ স্বরে বলে ওঠে, সত্যি আমার চলে যাওয়া না যাওয়ায় তোমার কিচ্ছু আসতে চায় না? এতদিন আপনার জ্বালাতনে খারাপ লাগলেও কাল রাতে আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আর তাই আপনার প্রতি রাগ বা বিরক্তি যাই ছিল সবটাই চলে গিয়েছে। এখন আপনার প্রতি একটা সম্মান আর শ্রদ্ধাবোধ কাজ করছে, সেটা সব সময়ই থাকবে। ব্যাস এইটুকুই। অরুণিকার কথা শেষ হতে আহরার মৃদু শব্দে হাসল। সেই হাসিতে স্পষ্ট বেদনার ছাপ। এই বেদনা আশা নিরাশায় পরিণত হওয়ায় বেদনা, যা অরুণিকা বুঝতে পারা সত্ত্বেও অবুঝ হয়ে রইল। সুগভীর চাহনি মেলে শেষবার তার শ্যামবতীকে চাইল আহরার, তারপর কোমল স্বরে বলল, কাল রাতে তোমাকে আমার মনের কথা জানিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। উত্তরের জন্য আমি জোরাজুরি করব না, তবে আশাও ছাড়বো না। এই যে আমি চলে যাচ্ছি, এই যাওয়ায় কিন্তু শেষ না শোনায়ও না। আমি ফিরবো, আমি আবারও ফিরবো, আমার উত্তরের জন্য ফিরবো, যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি। কথাটুকু থামিয়ে কিছুটা এগিয়ে এলো আহরার। অরুণিকার দিকে ঝুঁকে কানের কাছে এসে মৃদুস্বরে বাকি কথাটুকু সম্পূর্ণ করলো। আমি তোমার পিছু ছাড়ছি না। কথা শেষ করেই সোজা হয়ে দাঁড়িয়ে আহরার নিজের এক হাত এগিয়ে নিয়ে যায় অরুণিকার দিকে। তার হাতে একটা কালো গোলাপ। সেই গোলাপটি অরুর কানের উপর গুজে দেয় পরম যত্নে। পুরোটা সময় অরু নীরব দর্শকের ভূমিকা পালন করে, কোনো কিছুতেই কোনো প্রতিক্রিয়া দেখায় না। আহরার পাশ কাটিয়ে চলে যেতে আবার দাঁড়িয়ে পড়ে, পিছু না তাকিয়েই বলে, সাবধানে থেকে ওরু, নিজের যত্ন নিও। তুমি কিন্তু আমার অতি মূল্যবান সম্পদ, যা তোমার কাছে আমানত রেখে গেলাম। এই আমানতের যেন খেয়ানত না হয়। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আহরার চলে যায়। পলকের মধ্যে যেন গায়েব হয়ে গেল সে। অরুণিকা তখনও ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো মনের কোনো না কোনো কোণে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। তবে এই অনুভূতির কোনো প্রশ্রয় নেই অরুণিকার কাছে। বিশাল আকাশের দিকে মুখ তুলে চেয়ে স্বগতিক্ত করে অরু। আমি নিজের সীমাবদ্ধতা জানি, আর আমার সেটা মনে রাখা উচিত সর্বদা। খানবিলাতে আজ উৎসব মুখর পরিবেশ, চারিদিকে সাজসজ্জার রব। দীর্ঘ 8 বছর পর বাড়ির মেয়ে বাড়িতে ফিরছে আজ, তাই তাকে ঘিরে কত শত আয়োজন চলছে। খানবাড়ির কর্ত্রী গুলবাহার বেগম, তার 2 ছেলে আফজাল এবং আফতাব, সেই 2 ছেলের বউ ফারজানা এবং তাসফিয়া। বড় ছেলে 4 সন্তান এবং ছোট ছেলের 2 সন্তান নিয়ে এই ভরা সংসার তার। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনও বাড়িতে তার কর্তৃত্ব বিরাজমান। আজ তার বড় ছেলের ঘরে ছোট নাতনি সুদূর অস্ট্রেলিয়া থেকে ফিরবে, তাই তিনি বিশেষ তদারকিতে ব্যস্ত, যেন সব কিছু তার নাতনির পছন্দ মতো হয়। 8টা বছর মেয়েটা নিজের বাড়িঘর ছেড়ে দূরে পড়েছিল। ওই 8 বছরে তার সব অপ্রাপ্তিগুলো প্রাপ্তিতে পরিণত করতে চান গুলবাহার। রান্নাঘরে বিশাল দরজার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি। ভেতরে কি রমরম আয়োজন! তাকে দেখতেই তাসফিয়া ছুটে এসে বলেন, এ কি আম্মা, আপনি এখানে? কিছু প্রয়োজন? কষ্ট করে আসলেন কেন? ডেকে পাঠাতেন। না ছোট বউ, আমার কিছু প্রয়োজন নেই, আমি দেখতে আসলাম রান্নাবান্না কতদূর। ফারজানা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে জবাব দেন, প্রায় শেষ হয়ে এলো আম্মা, আপনি গিয়ে বরং বিশ্রাম নিন, এখানে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না। ফারহাকে আনতে কে গিয়েছে? তাসফিয়া জবাব দেয়, আওয়াজ গিয়েছে আম্মা? কেন, আমি বলেছিলাম ফারহাকে আনতে আরহার যাবে। তাসফিয়ার দিকে তাকিয়ে কড়া স্বরে বলে ওঠেন গুলবাহার, ছোট বউ, তুমি কি ছেলেকে বাক্সবন্দি করে রাখার উদ্দেশ্যে যেতে দাওনি? আমার নাতি হচ্ছে পুরুষ মানুষ, সে চলবে দাপটের সাথে, আর তুমি এক মা, ছেলেকে শুধু লুকিয়ে রাখতে চাও। তাসফিয়া মাথা নিচু করে শাশুড়ির কথা শোনেন, কোনো জবাব দিতে পারছেন না, তাই ফারজানাই জবাব দেন, না আম্মা, তাসফিয়া কিছু করেনি। বন্ধুর বোনের বিয়েতে থাকায় বেশ কয়েকদিন কাজের ঘাটতি পড়ে গেছে, তাই আহ্বারই আয়োজকে যেতে বলেছে।
কাজের চাপে আহবার যেতে পারল না। বুঝলাম। গুরু গম্ভীর স্বরে জবাব দিয়ে সেখান থেকে প্রস্থান করেন গুলবাহার। খানবাড়ির কর্ত্রী হিসাবে যথেষ্ট ঠাটবাট বজায় রাখার মানুষ তিনি। শিক্ষিত মর্জিত স্বভাবের গুলবাহার তার বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে এই পরিবারটিকে এক করে রেখেছেন। বরাবর তাকে সকলেই ভয় করে এসেছে এবং এখনও ভয় করেই চলে। ড্রয়িং রুমে সোফায় বসে বসে গুলবাহার গভীর চিন্তায় মগ্ন। আজ তার বাড়িটা ভরে যাবে, তবে পরিপূর্ণ হবে কি না? বড় নাতিকে ছাড়া কিভাবে তার পরিবার পরিপূর্ণ হবে? কিন্তু মৃত্যুর আগে পুরো পরিবারকে একসাথে দেখার সৌভাগ্য তার হবে কি না তা তিনি জানেন না। চশমাটা খুলে আঁচল দিয়ে চোখ মুছলেন গুলবাহার, আর তার নজরে এলো আহিয়ার। দাদির চোখের পানির আসার কারণ বুঝতে পারে আহিয়া। পাশে বসে গুলবাহারের কাঁধে হাত রেখে প্রশ্ন করে আহিয়া, দাদিজান, আইমান ভাইয়ার কথা ভেবেই কাঁদছো তো? কেঁদো না দাদিজান, দেখবে ভাইয়া একদিন ঠিক ফিরে আসবে। নাতনির পিঠে হাত বুলিয়ে গুলবাহার জবাব দেন, তাই যেন হয় দাদুমণি, তোমার কথাই যেন সত্য হয়। আমার আইমান দাদু ভাই যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। বাড়ির গাড়ির হর্নের আওয়াজ কানে আসতেই নিজেকে সামলে উঠে দাঁড়ান গুলবাহার। সেই সাথে আহিয়াও খুশিতে লাফিয়ে উঠে বলে, ফারহা আপু এসে গেছে, হুররে! এই বলে এক ছুটে বাহিরে চলে যায় আহিয়া। ওদিকে রান্নাঘর থেকে ফারজানা তাহমিনাও বেরিয়ে আসেন। গাড়ি থেকে সর্বপ্রথম বেরিয়ে আসে আয়াস। আয়াস বেরিয়ে জিনিসপত্র বের করার কাজে লেগে পড়ে। কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে বের হলো ফারহা। তাকে দেখতেই আহিয়া ফারহা আপু বলতে চিৎকার করে উঠে, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ফারহাও হাসতে হাসতে বোনকে জড়িয়ে ধরে। আহিয়ার জড়াজড়ি শেষ হলে ফারহা এগিয়ে যায় গুলবাহারের দিকে। দাদিকে সালাম দিয়ে জড়িয়ে ধরে সে। গুলবাহার বড় আদুরের ভঙ্গিতে নাতনির গা মাথায় হাত বুলিয়ে দেন। তারপর তাসফিয়াকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। তার কাছে কিছু সময় আদর খেয়ে এবার গেল মায়ের কাছে। ফারজানা মেয়েকে দেখে হু হু করে কাঁদতে শুরু করেন। ফারহা জানতো এটাই হবে। মাকে দুই হাতে আগলে নিয়ে সান্ত্বনা দিতে থাকে সে। মাই ডিয়ার কিউটি সুইটি মা, কাঁদে না সোনা, কাঁদে না। ফারহার দুষ্টামি দেখে সকলেই হেসে ফেলে। ফারজানাও কান্নার মাঝে হেসে দেন। মেয়ের পিঠে আলতো করে মেরে বলেন, এখনো শুধরালি না? মায়ের কথা শুনে হি হি করে হাসতে থাকে ফারহা। বাড়িতে তাকে নিয়ে তো হুলস্থুল পড়ে গিয়েছে। সবার এত আদরের আহ্লাদের ফারহা রীতিমতো হাঁপিয়ে গিয়েছে। সবার সাথে হাসি মজা শেষে এবার সে রুমে যাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে। ছাড়া পেয়ে নিজের রুমের দিকে যেতে গিয়ে একবার আশেপাশে দেখে নেয়, না কেউ নেই। এবার পা টিপে টিপে এগিয়ে গেল নিষিদ্ধ ঘরের দিকে। দরজাটা হালকা ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে উকি ঝুঁকি মেরে দেখে। ঘরটা দেখেই যেন এক অদ্ভুত শান্তি পেল সে। ভিতরে পা বাড়াতে গিয়েও আর বাড়ালো না। মনে মনে বলল, না, যা তুমি অপছন্দ করো তা আমি কখনোই করিনি আর করবও না। যেদিন তুমি নিজে আমাকে এই ঘরে ঢোকার অধিকার আর অনুমতি দুটোই দেবে, সেদিনই না হয় প্রবেশ করব এই নিষিদ্ধ ঘরে। এখন এই যে ঘরটা দেখে নিলাম, এইটুকুতেই আমার পরব তৃপ্তি। এই বলে দরজা যেভাবে ভেজানো ছিল সেইভাবে লাগিয়ে রেখে নিজের ঘরের দিকে পা বাড়ায় ফারহা। আজ অরণিকা কলেজে যাবে। বেশ কয়েকদিন কলেজ মিস যাওয়ায় পড়াশোনায় পিছিয়ে গিয়েছে সে। নিজের পড়াশোনায় কখনো গাফেলতি করে না ওরু। তৈরি হয়ে আদ্রিকাকে সঙ্গে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন রাতে আরজু বেগম অরণিকাকে দেখে অনেক প্রশ্ন করেছিলেন। তবে দায়ান আর আদ্রিকার তাৎক্ষণিক কিছু যুক্তিযুক্ত কথাতে ব্যাপারটা চাপা পড়ে যায়। তবে আরজু বেগম মনে মনে ভাবেন ওরু ঠিক নেই, আর তাই তিনি আজ মেয়েকে কলেজে যেতে দিতে রাজি ছিলেন না। তবে অরুর জোড়াজুড়িতে রাজি হতে বাধ্য হন। কলেজে যাওয়ার পথে আদ্রিকা অনেক বকবক করছে। অরু শুধু শুনছে আর হুঁ হাঁ করে জবাব দিচ্ছে। কেন যেন মনটা না চাইতেও আহরারের কথা ভাবনাতে চলে আসছে। মনকে ধমকে ধমকেও ভাবনায় লাগাম টানতে পারছে না সে। হঠাৎ কি মনে হলো, অরুণিকা হুট করে দাঁড়িয়ে পিছু ফিরে তাকায়। আদ্রিকা প্রশ্ন করে, কি হয়েছে বুবু? ওরও ভালোভাবে এদিক ওদিক নজর বুলিয়ে সামনে ফিরে দাঁড়ায়। আদ্রিকার হাত ধরে হাঁটতে শুরু করে আবার। আদ্রিকা পুনরায় জিজ্ঞেস করে, বলো না বুবু, কি হয়েছে?
না তেমন কিছু না, মনে হলো কেউ পিছু নিচ্ছে। এটা তোমার মনের ভুল বুবু, হয়তো কালকের ঘটনা নিয়ে ভয় পেয়ে আছো এখনো। হতে পারে। আচ্ছা বাদ দে, চল তাড়াতাড়ি পা চালা। ওরু আদ্রি দ্রুত গতিতে কলেজের দিকে ছুটতে থাকে। এদিকে আড়ালে লুকিয়ে থাকা লোকটি বেরিয়ে আসে। ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করতে থাকে। পুরনো এক গুদামঘর, হালকা হলদে আলোতে দেখা যায় পুরো ঘর জুড়ে কেবল একটা চেয়ার, একটা টেবিল ছাড়া কিছুই নেই। সেই চেয়ারে বসে টেবিলের উপর পা দুটা তুলে আয়েশি ভঙ্গিতে গায়ে লিয়ে রেখেছেন এক আগন্তুক। গুনগুন করে গান গাইছে সে, যেন আজ তার মনে ব্যাপক ফুর্তি। হুট করে ফোন বেজে ওঠায় খানিকটা বিরক্ত হয় সে। ফোনের স্ক্রিনে না তাকিয়ে রিসিভ করে কানে লাগায়। আত্মা কাঁপানো ক্ষুদ্র কণ্ঠস্বর। হ্যালো। বলতেই ওপাশের লোকটা কিছুটা কেঁপে উঠল। ঢোক গিলে গলা ভিজিয়ে বলতে থাকে, বস, মেয়েটা কলেজে এসেছে, সঙ্গে ছোট বোনটাও আছে। ওপাশ থেকে বক্রহাসির শব্দ ভেসে আসে। তার পরপরই বিদ্রুপের স্বরে জবাব দেয়, তাই নাকি? স্টুডেন্ট? বাহ বাহ। যাই হোক, আপাতত কিছু করার দরকার নেই, কেবল নজর রাখো। ওকে বস। লাইনটা কেটে যেতেই আগন্তুক টেবিলের আঙ্গুল দিয়ে খটখট আওয়াজ তুলতে থাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে ফোনের স্ক্রিনে ভেসে থাকা অরুণিকার ছবিটি। তারপর আপন মনেই বলতে থাকে, আরহার খানের প্রাণ ভমরা বলে কথা, এই মেয়েটিই হবে আমার তুরুপের তাস। তবে ভমররাটা একটু শক্তিশালী হয়ে উঠুক, তারপর ঠিক সময় মতো ওই প্রাণ ভমরা ধরেই টান মারতে হবে। আরহার খান, খুব শীঘ্রই তুমি যন্ত্রণার এক কঠিন অধ্যায় দেখবে, তৈরি থেকো। রাত 10টা। খানবিলাতে রাতের খাবারের আয়োজন চলছে। হরেক রকমের পদের বাহারি আয়োজন। বিশাল বড় ডাইনিং টেবিল ভর্তি হয়ে আছে। তার মধ্যে বেশিরভাগই ফারহার পছন্দের খাবার। গোল টেবিলের শুরুর দিকে কারুকার্য খচিত রাজকীয় সিংহাসনের ন্যায় বিশাল এক চেয়ার। এটি গুলবাহারের জন্য নির্ধারিত। সেই চেয়ারে বেশ দাপটের ভঙ্গিমায় বসে আছেন। চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে রেখেছেন। অপেক্ষা করছেন বাকি সদস্যদের জন্য। কিছু সময়ের মধ্যে একে একে সকলেই চলে এলেন। বড় ছেলে আফজাল ও ছোট ছেলে আফতাব এসে মুখোমুখি চেয়ারে বসে পড়েন। আয়াস, আহিয়া, ফারহা আগে উপস্থিত ছিল। এবার বাকি আছে শুধু আহরার। সার্ভেন্টরা সকলে খাবার রেডি করা শেষে কিছুটা দূরে রান্নাঘরের দিকে দাঁড়িয়ে আছে। ফারজানা আর তাসফিয়া সকলকে খাবার বেড়ে দেওয়ার উদ্দেশ্যে টেবিলের কাছেই দাঁড়িয়ে আছে। আফতাব খান কিছুটা বিরক্তির স্বরে বলে ওঠেন, কি ব্যাপার, আহরার এখনো আসছে না কেন? গুলবাহার কঠোর স্বরে জবাব দেন, আমার নাতি বেকার বসে থাকে না, সে সারাদিনের ব্যস্ততা সেরে ফিরছে। অবশ্য এটুকু সময় লাগতেই পারে, তাই বিরক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। এর মাঝে তাসফিয়া বলে ওঠে, আপনারা শুরু করুন আম্মা, আহরার এখনই চলে আসবে। না ছোট বউ, আমার নাতিকে রেখে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে না। তোমার যদি অপেক্ষা করতে কষ্ট হয় তবে তুমি যেতে পারো। খাবার তুলে দেওয়ার মানুষের অভাব নেই এই বাড়িতে। তাসফিয়া আর কিছু বলে না, কারণ সে জানে যদি আর বাড়তি কিছু সে বলে তবে শাশুড়ি রেগে মেগে শেষে না খেয়ে উঠে যাবে। আজ এতগুলো বছর ধরে সংসার করে শাশুড়ির এত এত সেবা করেও তার মন পেল না সে। ভাবতে ভাবতে ভেতর চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। ওই তো ভাইয়া চলে এসেছে। আহিয়ার কথার সকলের দৃষ্টি যায় সিঁড়ির দিকে। সদ্য গোসল সেরেছে আহরার। সারাদিন অনেক ধকল গেছে। ঘন চুলগুলোতে তখনও পানির ফোঁটা লেপ্টে আছে। সাদা টি শার্ট ও কালো ট্রাউজার তার শুভ্র শরীরে সুন্দরভাবে ফুটে উঠেছে। গালের খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছে পানির কারণে। হলদে ফর্সা মুখে এক অন্যরকম দীপ্তি ফুটিয়ে তুলেছে। হাত দিয়ে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে নিচে নামছে সে। সকলে তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। গুলবাহার নিজ মনেই বিড়বিড় করে বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এই রাজপুত্রের মতো নাতির সৌন্দর্যে কারো নজর না লাগুক। ফারহা তাকাবে না করেও চোখ চলে যায়। দৃষ্টি ফিরিয়ে নিতে চেয়েও পারে না। পলক্ষীন দৃষ্টিতে দেখতে থাকে সে আহরারকে। হুট করে মনে হলো যেন দম আটকে আসছে তার। চোখ বুঝে নিল সে, বহুদিনের তৃষ্ণা এটুকু দেখাতে কি মিটবে? কিন্তু ওই আগুন ঝরা রূপের দিকে বেশিক্ষণ চেয়ে থাকাও দায়।
আহরার এসে বসে পড়ে তার নির্ধারিত চেয়ারে। আর চোখে একবার সেদিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে ফারহা। কবে তোমার ওই পাশের চেয়ারটাতে বসার অধিকার পাবো আহরার ভাই? আদৌ কি সেই দিন আসবে? সকলের খাওয়া দাওয়া শুরু করতেই গুলবাহার বলে ওঠেন। ফারহা আসার উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাচ্ছি। আফজাল সাহেব বলেন। জি আম্মা যান, কিন্তু কবে? আগামীকাল সন্ধ্যায়। আফতাব সাহেব বলে ওঠেন। পরিসর কেমন হবে আম্মা যান? সকল আত্মীয় স্বজন থাকবে নাকি হাতে গোনা কিছু মানুষ? গুলবাহার কিছুটা ক্ষুদ্র স্বরে জবাব দেন। ভারী আশ্চর্যের কথা তোমার আফতাব। আমার আদরের নাতনি এত বছর পর ফিরছে, ধুমধাম আয়োজন হবে, বরাবরই ছোট চিন্তা ভাবনা রয়ে গেল তোমার। গুলবাহার কথাটা ঠিক কোন দিকে খোঁচা মেরে বললেন তা বুঝতে পারলেন আফতাব সাহেব। একবার আর চোখে স্ত্রী তাসফিয়ার দিকে তাকান। হাজও তাকে মায়ের খোঁচা খেতে হয় সে একটা বিষয় নিয়ে। তার মায়ের ভাষ্য মতে যেটা অনেক বড় ভুল ও অন্যায়। আফতাব সাহেব আর কিছু বললেন না। আফজাল সাহেব পরিস্থিতি বুঝতে পেরে প্রসঙ্গ বদলানোর উদ্দেশ্যে বলেন। তাহলে কাদের কাদের ইনভাইট করব তার একটা লিস্ট করা দরকার, কি বলিস আফতাব? জি ভাইজান। খাওয়া দাওয়া শেষ করে চল তাহলে লিস্ট করতে বসে। এরই মাঝে গুলবাহার পুনরায় বলে ওঠেন। হ্যাঁ তাই ভালো। শুধু আত্মীয় স্বজন নয়, তোমাদের বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার, ফ্যামিলি সহ সকলেই যেন ইনভাইটেড হয়। দুই ভাই একসাথে জবাব দেন। জি আম্মা যান। গুলবাহার মনে মনে বলেন। কাল আমার অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে। আফজাল সাহেব এবার আহরারের উদ্দেশ্যে বলেন। আহরার বিয়ের অনুষ্ঠান কেমন কাটলো? অনেক ভালো ছিল বড় আব্বু, গ্রামে বিয়ে ভীষণ এনজয় করেছি। কোনো মেয়ের পাল্লায় পরিচিত বাবা? বলতে বলতে হেসে উঠেন আফজাল সাহেব। তার সাথে তাল মিলিয়ে বাকিরাও হাসছেন। আহরার জবাব দেয়। তার বলতে মুখ ঢেকে চলাফেরা করা সত্ত্বেও পিছু পড়েছিল, আর একদিন তো হুট করে সামনেই পড়ে গিয়েছিল। মুখ তখন খোলাই ছিল। সেই মেয়ে আমাকে দেখা মাত্রই ভূত দেখার মতো চমকে ভয়ে পালিয়ে গেল, আর পালানোর সময় চিৎকার করে কি বলছিল জানো? সবার অধীর আগ্রহে জানার জন্য আহরারের দিকে তাকিয়ে আছে। আহরার সবার দিকে একবার নজর বুলিয়ে ঠিক রূপার মতোই অভিনয় করে বলে ওঠে। ও মা গো, জিন, ভূত। আহরারের কথা শুনে সকলের চোখ বড় বড় করে তাকায়। তারপর হো হো করে সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। আফতাব সাহেব ছেলের পিঠ চাপড়ে বলেন। সেরা সম্বোধন পেয়েছিস এবার। বলতে বলতে তিনিও হাসিতে ফেটে পড়েন। এদিকে তাসফিয়ার ব্যাপারটা ভালো লাগছে না। তার ছেলে কোনো মেয়ের নজরে পড়ুক তা তিনি চান না। মন তো চায় ছেলেকে একেবারে সিন্ধুকে ভরিয়ে রাখতে। আজকাল মেয়েরাও বড্ড ভয়ঙ্কর হয়ে গিয়েছে। ছেলেকে নিয়ে তার বড় ভয়। খানবিলা বেশ জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত আজ। উৎসব চলছে, বাড়ির মেয়ে বাড়িতে ফেরার উৎসব। বাহিরে মেন রোডে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাড়িটার দিকে চেয়ে আছে এক আগন্তুক, হাতে জ্বলন্ত সিগারেট। গভীর দৃষ্টিতে দেখছে সেই বাড়িটাকে, আর কিছু সময় পর পর সিগারেট মুখে লাগিয়েই টানছে। তারপর ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে দিচ্ছে বাতাসে। সেই ধোঁয়াতে ধোঁয়াময় হয়ে যাচ্ছে চারপাশ। হুট করে সেদিকে তাকিয়ে আপন মনে বলতে থাকে। ঠিক এভাবেই ধোঁয়ায় বিলীন হয়ে গিয়েছে আমার জীবনটা। খুঁজে পাচ্ছি না যে কিছুই, সবটাই ঝাপসা। পরপর আরও দুবার টান দিয়ে সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিল। তারপর পুনরায় বাড়িটির দিকে চেয়ে বলতে থাকে। বাড়িতে উৎসব, সকলেই উপস্থিত, কিন্তু অনুপস্থিত মানুষটাকে নিয়ে কি করো? কোনো মাথা ব্যথা থাকবে? বাহ! তাচ্ছিল্যের হাসি হাসলো সেই শব্দ করে। মনের ভিতরে চেপে রাখা অব্যক্ত কিছু কষ্ট নিয়ে ধীরে ধীরে প্রস্থান করলো সেখান থেকে। ছেলের ছবি সামনে নিয়ে সামনে চোখে জল ফেলে যাচ্ছেন ফারজানা। তাসফিয়া তাকে ডাকতে এলে এইভাবে কাঁদতে দেখে দ্রুত পায়ে ছুটে আসে। পাশে বসে কাঁধে হাত বুলিয়ে বলতে থাকে। কি হয়েছে বুবু, তুমি কাঁদছো কেন? তখনই তার চোখ পড়ে হাতের ছবিটার দিকে। হাইমানের ছবি দেখে যা বুঝার তা বুঝে গেল সে। তপ্ত শ্বাস ফেলে সান্ত্বনার সুরে বলতে থাকে। তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তো আমার জানা নেই বুবু, শুধু এটুকু বলবো, কষ্ট পেও না। আমাদের আয়মান খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দেখো, ও ওর মাকে ছেড়ে কত দিনই বা দূরে থাকবে।
5টা বছর হয়ে গেল রে তাসফি, আমার ছেলেটাকে আমি দেখি না, ওকে একটু আদর করে দিতে পারি না, ওর পছন্দের খাবার বানিয়ে দিতে আবদার করে না, সারাক্ষণ মা মা করে কান ঝাড়াপালা করে না। ওর মা ডাক শোনার জন্য আমার বুকটা খাকা করছে রে। কবে শুনবো আমার আয়ুর ডাক, কবে শুনবো? তাসফিয়া আর বলার মতো কিছু খুঁজে পায় না। তার নিজের কাছে নিজের বড্ড খারাপ লাগছে। আয়মানের এই বাড়ি ছাড়া হওয়ার পেছনে কোনো না কোনোভাবে তো তার ছেলেটাই দায়ী। কি করবেন তিনি? কিভাবে এই সংসারটাকে আবার পরিপূর্ণ করবেন বুঝে উঠতে পারেন না। সন্ধ্যা নামতেই খানবিলাতে সকল আত্মীয় স্বজন আসা শুরু হলো। এরই মধ্যে বাড়ির বড় নাতনি অর্থাৎ আফজাল খানের বড় মেয়ে ফারনাজ এবং তার স্বামী নাদিম হাসান চলে এসেছে। ফারনাজ এসেই মা, চাচি আর বোনদের সাথে আলাপে মশগুল হয়েছে। নাদিম ঘুরে ঘুরে বাড়িঘর দেখছে। এমন নয় যে সে প্রথমবার এসেছে এই বাড়িতে, মূলত সে যতবারই এই বাড়িতে আসে ততবারই এভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখে। দেখতে দেখতে একটা সময় সে আয়মানের ঘরের সামনে এসে দাঁড়ায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ক্ষুব্ধভাবে হেসে ওঠে। দরজার কাছে এগিয়ে গিয়ে তাতে হাত বুলাতে থাকে। মুখখানে মলিন করে নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, আরে খান বংশের বড় নাতি যে কিনা সবকিছুর যোগ্য উত্তরসূরি ছিল, সে আজ এই পরিবার থেকে বিচ্ছিন্ন, একেবারে বাড়ির বাইরে। বলেই পরপর কয়েকবার মুখ দিয়ে ছ জাতীয় শব্দ উচ্চারণ করে দুঃখ প্রকাশের ভান করতে থাকে সে। তারপরই হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে মুখে হাত চেপে ধরে আশেপাশে দেখে নেয়। কেউ আবার শুনে ফেললো নাকি? না, কেউ শোনেনি। হাসি থামিয়ে সোজা হয়ে দাঁড়ায় সে। এবার সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতে আহরারের রুমটা চোখে পড়ে তার। সেদিকে তাকিয়ে চোখ মুখ বিকৃত করে এক প্রকার ক্ষোভের স্বরে বলে ওঠে, আহরার খান। দৃষ্টি ফেরাতেই চমকে উঠে নাদিম। সামনে ফারহা দাঁড়িয়ে। আপনি এখানে কি করছেন ভাইয়া? না মানে অনেক দিন পর এলাম, তাই একটু ঘুরে দেখছিলাম। তা শালি সাহেবার কি অবস্থা? লং টাইম বাদে বাড়ি ফিরছো, কেমন লাগছে? ফারহা হালকা হেসে জবাব দেয়, অনেক ভালো লাগছে ভাইয়া, মনে হচ্ছে অনেক দিন পর প্রাণ খুলে শ্বাস নিচ্ছি। বাহ, গুড গুড, ঠিক আছে, এনজয় করো। আমি বরং নিচে যাই, সবার সাথে একটু সময় কাটাই। ঠিক আছে ভাইয়া। নাদিম চলে যায়। ফারহা কেমন সন্দেহের দৃষ্টিতে নাদিমের চলে যাওয়া দেখল, কারণ সে স্পষ্ট নাদিমের চোখে মুখে বিরক্তি দেখেছে, যা আহরারের ঘরের দিকে তাকিয়ে প্রকাশ করছিল। কিন্তু কেন? কোনো কিছুই ফারহার বোধগম্য হয় না। খাওয়া দাওয়া শেষে সকলে যার যার মতো গল্প আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। ফারহা তার সমবয়সী কাজিন, বোন আর বান্ধবীদের সাথে গল্প করছে। তাদের মধ্যে একজন বলে ওঠে, এই ফারহা, তোর সেই কাজিন ভাইটা কই রে, রূপের বাহার? ফারহা চোখ রাঙিয়ে জবাব দেয়, এই একদম নজর দিবি না। যা দেখতে না, অমন পাগল করা রূপ নিয়ে চললে নজর না গিয়ে উপায় আছে, কিন্তু সহজে তো দেখাই পাওয়া যায় না তার। পাশ থেকে আরও একজন বলে ওঠে, আরে রাখ এখনই সেই কথা। ফারহা বল, তোর বিয়েতে দাওয়াত কবে দিচ্ছিস? ফারহা একটু লজ্জা পায়, হালকা স্বরে জবাব দেয়, ফ্যামিলি যখন চাইবে। সিরিয়াসলি? তুই এত আপগ্রেডেড হয়েও কেমন ব্যাকডেটের মতো কথা বলছিস? ফ্যামিলি যখন চাইবে, তোর নিজস্ব কোনো চয়েস নেই? চয়েসের কথা শুনে ফারহা একবার আশেপাশে তাকালো। আহরার এই ত্রিসীমানায় নেই, না থাকারই কথা। সে এসব মানুষজন বরাবরই এড়িয়ে চলে, আজও তার ব্যতিক্রম নয়। কি রে, চুপ করে আছিস কেন? আছে নাকি কোনো চয়েস, বল। ফারহা কিছু বলতে যাবে, তার আগেই গুলবাহারের গুরু গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। সকলে আড্ডা হই হুল্লো বন্ধ হয়ে গেল। পিনপতন নীরবতায় সবার মনোযোগ এখন গুলবাহারের দিকে। সকলে মনোযোগ আকর্ষণ করার পর গুলবাহার বলে ওঠেন, খান বাড়িতে আজ আত্মীয় স্বজন সহ গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, তাই এখনই উপযুক্ত সময় কিছু কথা বলার। কথাটুকু শেষ করে গুলবাহার ফারহাকে ডাকেন, ফারহা দাদুমণি, এদিকে আসো তো। ফারহা এগিয়ে আসতেই গুলবাহার তাকে এক হাতে আগলে নিয়ে সবার উদ্দেশ্যে আবারও বলে ওঠেন,
এই আমার এক আদরের নাতি যে 8 বছর পর আমাদের কাছে ফিরেছে তা তো আপনারা সবাই জানেন। মেয়ে বড় হলে পরিবারের মানুষদের সবচেয়ে বেশি চিন্তা যা থাকে তা হলো মেয়েকে ভালো পরিবার ও ভদ্র ছেলে দেখে বিয়ে দেওয়া। আপনাদের মধ্যে অনেকেই আমার নাতনির জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। নিঃসন্দেহে সব কয়টা প্রস্তাবই উত্তম ছিল, তবে আমি কাউকে জবাব দেইনি। তাই এখন সবার উদ্দেশ্যে বলছি, আমি আমার নাতনি ফারহার বিয়ে ঠিক করে রেখেছি। ফারহাকে আমি আর দূরে যেতে দিতে চাই না, তাকে এই বাড়িতে নিজের কাছে রেখে দিতে চাই। আর তাই আমি ফারহা দাদুমণির বিয়ে দিতে চাই আমার আরেক আদরের নাতি, আমাদের বংশের দাস আরহার দাদু ভাইয়ের সাথে। গুলবাহারের কথা শুনে সকলেই হতবম্ব। ফারহা স্তব্ধ হয়ে দাদির দিকে তাকিয়ে আছে। সে ঠিক শুনেছে তো? তার মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত ইচ্ছে এভাবে পূরণ হয়ে যাবে ভাবতে পারছে না। কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না সে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে দাদির পাশে। বাড়ির কেউ ধারণাও করেনি গুলবাহার এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন। ইতিমধ্যে সকলের হাততালি দিতে শুরু করেছে। আফতাব বেশ খুশি হয়েছেন। ফারহাকে তিনি মেয়ের মতোই ভালোবাসেন। সে তার ছেলের বউ হলে তার কাছে ব্যাপারটা মন্দ হবে না। তিনি এগিয়ে এসে বড় ভাইয়ের সাথে কোলাকুলি করেন। আফজালও অনেক বেশি খুশি। মেয়েকে বিদায় দিতে হবে না আর। মেয়ে তার কাছেই থাকবে সর্বদা। ফারজানা, তাসফিয়া, ফারনাস, আহিয়া সকলেই খুশি। তারা হৈ হৈ করে আনন্দ প্রকাশ করছে, কিন্তু আয়াস খুশি হতে পারছে না। ফারহা তার নিজের আদরের ছোট বোন, আহরারও তার বড় ভাই। চাচাতো ভাই হলেও আপন ভাইয়ের চেয়ে কম নয়। সেই ভাইয়ের চোখে সে অন্য কারোর জন্য ভালোবাসা দেখেছে, তাই সে কিছুতেই খুশি হতে পারল না। ওদিকে দোতলার রেলিংয়ের কাছে দাঁড়ানো আহরার সবটাই শুনেছে। ভয়ঙ্কর রাগে তার চোখ মুখ লাল আকার ধারণ করেছে। শক্ত মুঠোয় এমনভাবে রেলিং ধরে রেখেছে যেন এক্ষুনি এটি ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। তাসফিয়ার চোখ যায় ছেলের দিকে। ছেলের এমন অশান্ত রূপ দেখে তার ভেতরটা কেঁপে ওঠে। তবে কি আহরার রাজি নয়? ছুটে যান তাসফিয়া ছেলের কাছে। আহরারকে টেনে ঘরে নিয়ে আসেন। দরজাটা ভালোভাবে বন্ধ করে দিয়ে ছেলের গালে মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, আহরার কি হয়েছে বাবা? তুই এত রেগে গেছিস কেন? ক্ষুদ্র স্বরে আহরার জবাব দেয়, মা, দাদি জানে এটা কি করলো? আমাকে না জানিয়ে, আমার মতামত না নিয়ে কি করে আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল? কি বলছিস কি আহরার? তুই কি তাহলে খুশি নস এই প্রস্তাবে? খুশি? হ্যাঁ, তোমার কেন মনে হলো মা আমি খুশি হব? ফারহাকে নিয়ে আমি কোনো দিন কোনো কিছু বলেছি বা কোনো ইঙ্গিত দিয়েছি? মা, আমি তো ওকে কখনো সেই নজরে দেখিই নাই। তুই শান্ত হো বাবা, শান্ত হো। এদিকে আয়, বস এখানে। আহরারকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসে পড়েন তাসফিয়া। ছেলের পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন তিনি। মা, পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কিছুতেই ফারহাকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এভাবে বলছিস কেন আহরার? তোর তো কোনো পছন্দ ছিল না, তাহলে ফারহাকে বিয়ে করতে তোর আপত্তি কোথায়? তুই চিনিস না মেয়েটাকে? ওর মতো মেয়ে আজকাল পাওয়া যায়? ও তোকে কতটা সুখী করবে তা তুই ভাবতেই পারিসনি। মা, ফারহাদ যথেষ্ট ভালো মেয়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনের পছন্দের তো একটা ব্যাপার আছে নাকি? সত্যি করে বলতো, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? দম নেই আহরার। নিজেকে শান্ত করে চোখ বুজে মানসপটে ভাসিয়ে তোলে তার শ্যামবতীর মুখখানা। অতপর ধীর কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলে, হ্যাঁ করি, ভীষণ পছন্দ করি। বিস্ময়ে হতবাক তাসফিয়া। তার ভাবনাতেও আসেনি কখনো আহরার কাউকে পছন্দ করতে পারে। কণ্ঠে বিস্ময় রেখেও তিনি বলে ওঠেন, কে সেই মেয়ে? তবে তুই তার কথা আগে বলিসনি কেন? বলার সুযোগটা কখন পেলাম মা? তার সাথে সাক্ষাৎ তো বেশি দিনের না। বেশ, তবে তোর দাদিজানকে বুঝিয়ে বল তার ব্যাপারে। আমরা প্রস্তাব নিয়ে যাই ওই মেয়ের বাড়ি। না মা, এখন তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমি তাকে পছন্দ করলেই হবে না, তারও তো আমাকে পছন্দ করা লাগবে। কেউ তোকে পছন্দ না করে থাকতে পারে? জানি না মা, তবে তার মনের কথাটা এখনো জানা হয়নি আমার। যতদিন না তার সম্মতি পাচ্ছি আমি সামনে এগোতে পারবো না। আমি তার উপর কিচ্ছু চাপিয়ে দিতে চাই না। ঝট করে মায়ের দিকে ঘুরে বসে আহরার।
মায়ের 2 হাত নিজের মুঠোয় পুরে করুণ স্বরে বলে ওঠে আহরার। প্লিজ মা, তুমি একটু আটকাও এটা, আমাকে শুধু একটু সময় দাও। খুব শীঘ্রই তার সম্মতি অর্জন করে নেব আমি। ততদিন পর্যন্ত এসব ঝামেলা বন্ধ রাখার ব্যবস্থা করো মা, প্লিজ বন্ধ করো। তাসফিয়া যেন বড্ড সংকটে পড়ে গেলেন। একদিকে ছেলের আবদার, অন্যদিকে শাশুড়ির ভয়। কি করবেন তিনি? মনে মনে বলতে থাকেন, আমার ছেলে কাউকে পছন্দ করেছে, নিশ্চয়ই সে অসম্ভব রূপবতী হবে। ছেলে আমার সুন্দরের পূজারি, তার পছন্দ নিশ্চয়ই তার বাবার মতো হবে না। যেভাবে ওর বাবা আমার মতো শ্যামবর্ণ মেয়েকে পছন্দ করে বিয়ে করে এনেছিল, আর তার জন্যই আজও শাশুড়ির কাছে অবহেলিত হয়ে আসছি। কত কত ঝড়ঝাপটা পেরোতে হয়েছে তা কল্পনা করলেও শিউরে উঠে শরীর। আমার ছেলের জীবনটা অবশ্যই এমন হবে না, সে নিশ্চয়ই তার রূপের সমকক্ষ কাউকে নিয়ে আসবে। আমাদের মতো জীবন আমার ছেলেটার না হোক। আহরারের ঘরে চলেছে গোপন মিটিং। উপস্থিত আছে 4 বন্ধু, আহরার, দায়ান, ঈশান আর রাদীপ। আলোচনার বিষয়বস্তু আহরাবের বিয়ে। অনুষ্ঠানে 3 বন্ধু আসতে পারেনি কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তাই আজ আহরারের জরুরি তলবে 3 বন্ধুই পরিমরি করে ছুটে এসেছে। দাদিজান গুলবাহার যে এত বড় একটা ধামাকা দেবেন তা কেউ কল্পনাও করেনি। 4 বন্ধুই গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন। ভাবনার রেশ রেখে রাদীপ বলে, দোস্ত, আমার মাথায় তো কিছুই খেলছে না। এখন এই পেঁয়াজ ছুটাবি কি করে? দায়ান সোজা হয়ে বসে গম্ভীর স্বরে বলে, দাদিজান সবার সামনে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট করে দিলেন, এখন এর বিপদ কিছু ঘটলে মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে। ঈশান সায় জানিয়ে বলে, একদম ঠিক। দাদিজান মনে করেন তার কথার উপর কোনো কথা চলবে না। তার ইচ্ছে হয়েছে আহরার সাথে ফারহার বিয়ে দিবেন, তাই তিনি হুট করে সিদ্ধান্ত নিয়ে সেটা সবাইকে জানিয়ে দিলেন। জাস্ট কারো মতামতের তোয়াক্কাই করলেন না। তার মানে উনি এটাতেই চান যে কারো বাধা মানতে রাজি নন। আহরারকে উদ্দেশ্য করে দায়ান বলে, এইখানে কথা ফেলে দেওয়ার মতন নয় আহরাব। আমার মনে হয় তুই দাদিজানকে অরুণিকার ব্যাপারে বলে দে, তারপর ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যা। একে একে 3 বন্ধুর কথায় মন দিয়ে শুনল আহরার। তারপর ফোঁস করে শ্বাস ছেড়ে জবাব দেয়, তোরা কেউ অরুণিকাকে চিনিস নে? আমাকে ভয় পায়? 3 জনই অবাক স্বরে একসাথে বলে ওঠে, ভয়? হ্যাঁ, আমি যে ওকে মন থেকে কতটা চাই এটা সে এখনো বিশ্বাসই করতে পারে না। হতে পারে আমি সেই বিশ্বাসটা এখন অর্জন করতে পারিনি। আজ দাদিজানকে অরুর ব্যাপারে বলতেই পারি, কিন্তু বিয়ের প্রস্তাব এখনই এভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ যেহেতু অরু এখনও আমাকে বিশ্বাস করে না, ওই প্রস্তাব সরাসরি নাকচ করে দেবে। আর ও একবার অসম্মতি প্রকাশ করা মানে দাদিজান আর কোনো কথা শুনবেন না, ধরে বেঁধে হলেও ফারহার সাথে বিয়ে দিয়েই দেবেন। তারপর কি হবে? ঈশান বলে, তুই কি ভয় পাচ্ছিস? ভয় নয় ঈশান, দাদিজানকে সবাই মান্য করে চলে। তার প্রতি সবাই একটা সম্মান রাখে, যার জন্য কেউ ওনার মতের বিপক্ষে কিচ্ছু বলে না। তবে আমার বিশ্বাস দাদিজান এই ব্যাপারটা আমার উপর চাপিয়ে দিবেন না। যদি আমি বুঝিয়ে বলি, শুধু ওরও একবার রাজি হয়ে যাক, ব্যাস সব সলভ হয়ে যাবে। দায়ান আহরারের কাঁধে হাত রেখে বলে, যাই হোক বন্ধু, আমরা তোর সাথে আছি। ঈশান, রাদীপ এসে 2 দিক থেকে বন্ধুকে জড়িয়ে ধরে বলতে থাকে, সব সময় আছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বিশ্রাম নেন গুলবাহার। আজও তাই করছেন। আরাম কেদারায় হেলান দিয়ে শুয়ে আছেন তিনি, চোখ দুটো বোঝা। মাঝে মাঝে চেয়ারটা হালকা দোলাতে থাকেন। ঠক ঠক করে দরজায় নক পড়ে। চোখ বুজে রেখেই খানিকটা উঁচু স্বরে বলে ওঠেন, ভেতরে এসো। হালকা শব্দেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আহরার। মৃদু স্বরে ডেকে ওঠে, দাদিজান। চোখ মেলে তাকান গুলবাহার। নাতিকে দেখে খুশি হন বেশ। দাদু ভাই, তুমি এসেছো? এসো এসো, বসো তো আমার কাছাকাছিটিতে। বেতের একটি টুল টেনে এনে দাদির কাছে বসে পড়ে আহরার। দাদির কোলে মাথা রাখতেই পরম যত্নে গুলবাহার নাতির ঘন চুলগুলোতে হাত বোলাতে থাকেন। আহরার নম্র স্বরে বলে ওঠে, দাদিজান, আপনি তো জানেন আমি কখনো আপনার কোনো আদেশ অমান্য করি না, কিন্তু আজ প্রথমবারের মতো আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। গুলবাহার
ঠাউর করতে পারছে না আহরারের অভিসন্ধি। তবুও তিনি আদুরের স্বরেই জবাব দেন। কি আপনার দাদু ভাই? দাদিজান, আমি আমি ফারহাকে বিয়ে করতে পারবো না। হাত থেমে যায় গুলবাহারের। অবাক স্বরে তিনি প্রশ্ন করেন। কি বললে দাদু ভাই? ফারহাকে বিয়ে করতে পারবে না? এসব কি বলছো তুমি? মাথা তুলে তাকায় আহরার। গুলবাহারের হাত ধরে আবদারের সুরে বলে ওঠে। দাদিজান, আমি অন্য একজন মেয়েকে পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করতে চাই। বিস্ফোরিত নয়নে চেয়ে থাকেন গুলবাহার। আহরার যে কাউকে পছন্দ করতে পারে এবং সেই পছন্দ গুলবাহারের পছন্দকে এড়িয়ে তার সামনে উপস্থাপন করার সাহস রাখবে, তা তিনি ভাবতেই পারেননি কখনো। নিজের বিস্ময়ের রেশ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠলেন তিনি। শান্ত স্বরে জিজ্ঞেস করেন, মেয়েটাকে দাদু ভাই, তার ব্যাপারে সবকিছু বলো। আহরার সব কিছুই তার দাদিকে খুলে বলে। মনোযোগী শ্রোতা নিয়েই সবটা ভালোভাবে শুনলেন এবং বুঝলেন গুলবাহার। আহরারের কথা শেষে গুলবাহার নাতির মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলেন, আমি কি কখনো তোমাদের উপর কিছু চাপিয়ে দিয়েছি দাদু ভাই? যাও সেই মেয়েকে রাজি করাও, তারপর বলো। আমরা যাই, গিয়ে শুভ কাজটা সম্পূর্ণ করে আনি। গুলবাহারের কথা শুনে আহরার স্বস্তি পেল। দাদির হাত দুটো টেনে তাতে চুমু খেয়ে বলল, ধন্যবাদ দাদিজান, আমি জানতাম আপনি আমাকে বুঝবেন। গুলবাহার হাসলেন। আরও একবার নাতির মাথায় মুখে হাত বুলিয়ে দেন। আহরার চলে যায়। গুলবাহার পুনরায় গা এলিয়ে চোখ বুঝেন। নিজ মনে বলতে থাকেন, আমি কখনোই তোমাদের কারোর উপর কিছু চাপিয়ে দেই না দাদু ভাই। শুধু এমন পরিস্থিতি সৃষ্টি করি যেন তোমরা নিজেরাই তা মেনে নিতে বাধ্য হও, যা আমি চাই। ঠোঁটের কোণে বাঁকা হাসি তার। ঝট করে চোখ খোলেন। নিজের ফোনটা হাতে নিয়ে ডায়াল করেন এক নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই বলে ওঠেন, আব্দুল্লাহ, আমার একটা কাজ করে দিতে হবে তোমায়। কালো গোলাপের বাগান দেখেছো কখনো? ওই দেখো, সারি সারি গাছ, সেসব গাছ ভর্তি কালো গোলাপ। নিজেদের যেন পরিপূর্ণভাবে মেলে দিয়ে ফুটে রয়েছে সব ফুল। কি অদ্ভুত পূর্ব! সেই বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে অরণিকা। দুই হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে সে। ফুলগুলোর কাছে নাক ঠেকিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে ওরু, কিন্তু পাচ্ছে না। বড় বড় চোখ করে হাঁ করে দেখছে সেই বাগানটি। কত সুন্দর! কালো এত সুন্দর হয়? হ্যাঁ হয়তো ঠিক তোমার মতো সুন্দর। আড়াল থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে বলে ওঠে ওরু, কে কে আপনি? সামনে আসুন। আড়ালে কেন? গাছেদের ভিড় ঠেলে বেরিয়ে এলো কেউ একজন। কে সে? তাকাতে গিয়ে যেন চোখ ঝলসে গেল ওরুর। দুই হাতে চোখ ঢেকে নেয় সে। ধীরে ধীরে হাত সরিয়ে পুনরায় তাকায়। আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে কি? এত সুন্দর রূপ কোনো পুরুষ মানুষের হয়? কিভাবে সম্ভব? এত রূপ কেন তার? বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। চেয়ে যদি নাই থাকা গেল, তবে তৃষ্ণা মিটাই কি করে? দেখবার স্বাদ মিটবে কি? তৃপ্তি হবে না যে? মানুষটি এগিয়ে আসছে। পথে আলগোছে তুলে নিল একটি কালো গোলাপ। সেই গোলাপ হাতেই মানুষটা এগিয়ে আসছে অরণিকার দিকে। তার ঠোঁটের কোণে মন কাড়া হাসি। হাসি মাখা সেই ঠোঁটে উচ্চারিত হয় কিছু শব্দমালা। আমার প্রিয় শ্যামপতি, আমি ফিরে এসেছি তোমার কাছে, তোমাকে আমার করে নিতে। এবার তুমি আমার হবেই, তোমার আর পালানোর পথ নেই। অরণিকা পিছিয়ে যাচ্ছে। ভয় হচ্ছে তার, ভীষণ ভয়। সে চেঁচিয়ে বলতে থাকে, এই যে রূপবান, দূরে যান, কাছে আসবেন না আপনি। আপনার রূপের আগুনে আমি পুড়ে যাই, ছাড়খাড় হয়ে যায় আমার মন, প্রাণ, অন্তর। সইতে পারি না আমি ওই রূপ। আমার মতো কালো কুৎসিত মেয়ের পাশে অমন ঝাঁঝালো রূপ মানায় না, একদমই মানায় না। চলে যান আপনি, চলে যান, চলে যা। ধর্মরিয়ে ওঠে অরণিকা। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। কি অদ্ভুত স্বপ্ন! হুট করে কেন সে এমন স্বপ্ন দেখল? তারপরই তার মনে পড়ল আজ দুপুরের ঘটনা। কলেজ থেকে ফেরার পথে এক লোক এসে পথ আটকায় ওরুর। ভদ্র পোশাকের লোকটির সাজসজ্জা দেখেই বোঝাই যাচ্ছিল বেশ উচ্চ পরিবারের মানুষ। অরণিকার উদ্দেশ্যে কাঠখোট্টার স্বরে প্রশ্ন ছুড়ে বলে, তুমি অরুণিকা? অরণিকা উপর নিচ মাথা দুলিয়ে সায় জানায়। লোকটি পুনরায় বলে ওঠেন, আরাম খান, চেনো নিশ্চয়ই। চমকে উঠে ওরু। শেষ পর্যন্ত কোনো বিপদে পড়ে গেল না তো সে ওই মানুষটার জন্য?
ভাবতে ভাবতে লোকটার কড়া স্বর শুনে ভয় পেয়ে মাথা নাড়িয়ে বোঝায় সে চেনে। লোকটা এবার খানিকটা শাসানোর সুরে বলে উঠল, সে খানবাড়ির ছেলে, তার অবস্থান কত উচ্চ পর্যায়ে তা তোমার ধারণার বাইরে। আর তার রূপ জানোই তো, নিজের যোগ্যতা একটু ভালোভাবে বুঝে চলবে। আহলার যতই পাগলামি করুক, তোদের মতো মেয়ের ওর মোহ পর্যন্ত সীমাবদ্ধ, এর বেশি কিন্তু আগাবে না। আমার মনে হয় তুমি বুদ্ধিমতী, বাকিটা নিজেই বুঝবে। আশা করি আহরাম খানের ডাকে সাড়া দেওয়ার মতো বোকামি তুমি করবে না। ওর অভিভাবক কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। ওকে, ভালো থেকো, আসি। এই বলে লোকটি গটগটিয়ে হেঁটে চলে গেলেন। একটা প্রাইভেট কারে উঠে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করলেন। এদিকে অরণিকা ঠায় দাঁড়িয়ে রইল। অপমানে অসম্মানে তার চোখে জল চলে এলো। সেই জল নয়ন বেয়ে গড়িয়ে পড়ল তার। লোকটার কথাগুলো সারমর্ম বুঝতে একটু অসুবিধা হয়নি ওর। এমন অপমান তো সে কত সহ্য করেছে, কিন্তু আজ যেন হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তার। কেন? কারণ অজানা। ফোনের অপর পাশ থেকে দায়ানের অস্থির কণ্ঠস্বর, আমরা তুই শিওর তুই এভাবে গ্রামে যাবি? যদি কেউ সন্দেহ করে তবে তার ভয়াবহ প্রভাব কিন্তু অরুণিকার ওপর পড়বে। আরে চিল দোস্ত, আরব থাকতে অরুণিকার কোনো ক্ষতি হতেই পারে না। আই ম্যানেজ। আমাকে শুধু একটা থাকার ব্যবস্থা করে দে, কেউ যেন জানতে না পারে যে আমি থাকছি, বা এরকম একটা প্লেস ঠিক করবি, কেউ যাতে না জানতে পারে। আর বাড়িতে কি বলেছিস তুই? বলেছি অফিসিয়াল কাজে কিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকবো। তুই আসলে পাগল হয়ে গেছিস আহরাব। পাগল নয় বন্ধু, পাগল নয়, বল দিওয়ানা। অরুণিকার জন্য এই আর দিওয়ানা হয়ে গেছে। এবার বলতো, থাকার ব্যবস্থা করছিস? ওকে আমি করছি, বাট কতদিন এভাবে? যদি অরুণিকা তোরে ফিরিয়ে দেয়? জানি ও ফিরিয়ে দিবে, তবে আমি হাল ছাড়ছি না। আর আমার নিজের উপর সেই কনফিডেন্স তো আছে। এবার আমি খালি হাতে ফিরবো না। দেখ দোষ, যাই কর কিন্তু সাবধানে। ডোন্ট ওয়ারি, সব ঠিক থাকবে। দায়ানের সাথে কথা শেষ করে আহরার মৃদু হেসে আপন মনে আওড়াতে থাকে, আমি আসছি আরো, তোমাকে নিজের করে নিতে আমি আসছি। প্রাতকালীন ভ্রমণ শেষে ড্রয়িং রুমে এসে বসলেন কুলবাহার। তিনি বসতে না বসতেই তার মধু দেওয়া গরম পানি নিয়ে হাজির হন তাসফিয়া। গুলবাহারের দৈনন্দিন রুটিনের একটি অংশ যা কোনো দিন হেরফের হয় না। আর এইসব কিছু খেয়াল রাখেন তাসফিয়া নিজে। গ্লাস হাতে নিয়ে গুলবাহার ধীরে ধীরে খাচ্ছেন। পাশে দাঁড়িয়ে তাসফিয়া কিছুটা সময় অপেক্ষা করে নিচু স্বরে বলে ওঠেন, আজ সকালে নাস্তায় কি বানাবো আম্মা? বাড়িতে অনেক সার্ভেন্ট থাকা সত্ত্বেও রান্নাবান্নার সমস্ত কাজ বাড়ির বউদের করা বাঞ্ছনীয়। বিশেষ করে তাসফিয়াকে তো সব কাজে নিজের হাতেই করা লাগে, নইলে শাশুড়ির কঠিন তোপে মুখে পড়তে হয়। প্রতিদিন 3 বেলা কি কি রান্না করতে হবে তা শাশুড়িকে জিজ্ঞেস করেই রান্না করতে হয়। তাই আজও সকালের রান্নার তালিকা জেনে নিতেই শাশুড়িকে প্রশ্ন করা। কিন্তু এই সহজ স্বাভাবিক কথাতেও তিনি বিরক্ত হলেন। এক প্রকার তেতে উঠেই বলেন, তুমি কি জানো না ছোট বউ, প্রতিদিন কে কি খায়? আমার জন্য রুটি, ছেলেদের জন্য পরোটা, আর নাতি নাতনিদের জন্য পাস্তা। রোজ রোজ কি বানাবো বলে ঘ্যান ঘ্যান করবে না তো? না আসলে আম্মা, আপনি তো বলেছেন আপনার কাছ থেকে জেনেই সব কিছু করতে। এমনিতেই আহরারের বিষয়টা নিয়ে মেজাজ বিক্ষিপ্ত, তার উপর তাসফিয়াকে আরও অসহ্য লাগছে তার। এদিকে পাল্টা জবাব শুনে আরও বেশি রাগে ফেটে পড়েন। কর্কশ স্বরে বলে ওঠেন, মুখে মুখে তর্ক তোমার। বলতে বলতে হুট করে মাঝপথে থেমে যান তিনি। কারণটা আহরার। উপর থেকে নামছে সে, হাতে নিজের ব্যাগপত্র। আজই রওনা দিবে সে। আহরারকে দেখে গুলবাহার দমে গেলেন। শান্ত করে নিলেন নিজেকে। ছেলের সামনে তার মাকে কিছু বলার দুঃসাহস তিনি রাখেন না। আহরার এসে তার মাকে জড়িয়ে ধরে বলল, আসছি মা, নিজের খেয়াল রেখো। ও মা, সে কি তুই এখনই বেরোচ্ছিস? খাবি না? না মা, খাওয়ার সময় না এখন, আমি খেয়ে নিব, তুমি চিন্তা করো না একদমই। এখন আসি। তাসফিয়া ছেলের গালে মাথায় হাত বুলিয়ে বলেন, সাবধানে থাকিস বাবা, আর একদম সতর্ক হয়ে চলিস। প্রয়োজন ছাড়া কারোর সাথে খুব বেশি কথা বলার বা মেলামেশার প্রয়োজন নেই, ঠিক আছে? জি একদম ঠিক আছে আম্মা জান। এই বলে মায়ের গাল টেনে দেয় আহরার। হেসে ওঠেন তাসফিয়া।
আহরারও তাল মিলিয়ে হাসতে থাকে। এদিকে গুলবাহারের গা পিত্তি জ্বলে যাচ্ছে। তাসফিয়ার বলা কথাগুলো তিনি মোটেও পছন্দ করছেন না। তাছাড়া তাসফিয়ার সাথে আহরারের সাক্ষ্যতাও তার পছন্দ নয়। বহুবার মায়ের কাছ থেকে আহরারকে দূরে সরানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। আর তার ঝাঁজও তিনি প্রায় সময় বিভিন্ন বাহানায় তাসফিয়ার উপর ছাড়েন, যা আহরারের সম্পূর্ণ অজানা। ধূর্ত গুলবাহার নাতির সামনে সর্বদাই আদর্শবান সেজে চলেন, তাই তো শত রাগ হওয়া সত্ত্বেও এখন চুপ করে হজম করে আছেন। আহরার না থাকলে এতক্ষণ 2-4 কথা শুনিয়ে দিতেন তিনি তাসফিয়াকে। দাদিজান, আমি আসি তাহলে। নাতির কথায় ভাবনা ছেড়ে বেরোলেন গুলবাহার। বিস্তৃত হেসে নাতির পিঠে হাত বুলিয়ে দেন তিনি। তারপর আদুরে কণ্ঠে বলেন, যাও দাদু ভাই, ভালোই ভালোই কাজ সেরে ফিরে এসো। বিদায় নিয়ে আহরার বেরিয়ে যেতেই গুলবাহার যেন এবার ঝাঁপিয়ে পড়বেন তাসফিয়ার উপর। আর তা বুঝতে পেরেই তাড়াহুড়ো করে তাসফিয়া বলে ওঠেন, আমি বরং যাই, সকালের খাবারের ব্যবস্থা করি। এই বলে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে ছুটলেন তিনি। তা দেখে গুলবাহারের রাগে বিড়বিড় করতে করতে নিজের ঘরে চলে যান। আজ রোদের তেজ বড্ড বেশি, কেবল 9টা, তাতেই যেন ঝাঁঝা করছে গরমে।